আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমাদের পড়ার বিষয় হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের লেসন 1 থেকে ফাদার সেলফ, যার লেখক হলো আর.কে. নারায়ণন, যার পুরো নাম রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। তাই গল্প শুরু করার আগে এই গল্পের মোটামুটি সংক্ষিপ্ত সার হিসেবে যে দুটি কথা না বললেই নয়, সেটা হলো যে স্বামীনাথন যে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র, তার মনোবৃত্তির পরিবর্তন ঘটতে থাকে তার পিতার হস্তক্ষেপে। যে স্বামীনাথন স্কুলে যেতে অনিচ্ছুক থাকে এবং তার শিক্ষক স্যামুয়েল সম্পর্কে বিপরীত মনোভাব পোষণ করে থাকে, তার পিতার হস্তক্ষেপে সেই মনোবৃত্তির বা মনোভাবের পরিবর্তন ঘটে, তা আমরা এই সারা গল্প জুড়ে দেখতে পাব। এই পিতার হস্তক্ষেপ রয়েছে একটা ছাত্রের মনোবৃত্তির পরিবর্তনে। তাই আমাদের এই পাঠ্যের যে নামকরণ অর্থাৎ ফাদার সেলফ, সেটি আমাদের নিকট যথাযথ হয়েছে বলেই মনে করা যায়। তা পড়ার সাপেক্ষে ধীরে ধীরে তোমরাও এ সম্বন্ধে প্রকৃত ধারণা নিতে পারবে। আমাদের আজ লেখক পরিচিতি হিসেবে যেটুকু অংশ বলা রয়েছে আমাদের পাঠ্য বই, সেটা হলো আর.কে. নারায়ণন ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। আর.কে. নারায়ণন প্রধান সংগঠক, প্রাচীন ভারতীয় ইংরেজি সাহিত্যের প্রধান সংগঠক ছিলেন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার প্রখ্যাত কাজকর্মগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হলো মালগুড়ি ডেজ এবং গাইড, দ্য গাইড নামক বইটি। He was awarded the Sahitya Academy Award in 1958 for the Guide. তিনি সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন 1958 সালে দ্য গাইড নামক বইটির জন্য। দ্য স্টোরি অ্যান্ড edited excerpt from Malgudi Days is about a young boy called Swaminathan who is unwilling to go to school but is forced by his father to attend স্কুল। এই গল্পটা মালগুড়ি ডেজ নামক যে বইটি, তার সংক্ষিপ্ত সম্পাদিত রূপ, যেটা একটা বালক, যুবা বালক যার নাম স্বামীনাথন, যে স্কুলে যেতে অনিচ্ছুক ছিল কিন্তু তার পিতার দ্বারা বাধ্য হয়ে স্কুলে যায়। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলোস স্বামী's original reservations about his teacher Samuel get ট্রান্সফর্মড কনসিডারেবলি। এই গল্পটা আবিষ্কার করে কেমনভাবে একটা ছোট্ট ঘটনা অনুসৃত হওয়ার মাধ্যম দিয়ে স্বামীর প্রকৃত সংরক্ষিত চিন্তাধারা তার শিক্ষক স্যামুয়েল সম্পর্কিত পরিবর্তিত হয় যথাযথরূপে। ট্রান্সফর্মড কনসিডারেবলি অর্থাৎ পরিবর্তিত হয় যথাযথরূপে। ইউনিট 1 এর যে পাঠ্য অংশের ইউনিট 1, যেটা শুরু হচ্ছে এভাবে যে lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. বিছানায় শুয়ে শুয়ে স্বামী উপলব্ধি করে একটা শিহরণের মধ্য দিয়ে যে এটা ছিল সোমবারের সকালবেলা। শিহরণ অর্থাৎ শাডার। It looked as though only a moment ago it was Friday. এটা তার নিকট যদিও কিছু মুহূর্ত আগে মনে হয়েছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যে সোমবার এসে পড়েছে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করেছিল আজ তাকে স্কুলে যেতে হচ্ছে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলড আই হ্যাভ এ হেডেক। 9টার সময় স্বামীনাথন আর্তনাদ করে বলে উঠেছিল, আমার মাথা ব্যথা হয়েছে। Mother generously suggested that Swami might stay at home. মা উদার হয়ে বলেছিলেন যে স্বামী আজ বাড়িতেই থাকুক। At 9:30 when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. 9:30 সময় যখন তার স্কুলের প্রার্থনা কক্ষে থাকা উচিত ছিল, স্বামী তার মায়ের ঘরের বেঞ্চিতে শুয়েছিল। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করেছিল, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তোমার কি আজ স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী উত্তর দিয়েছিল, মাথা ব্যথা হয়েছে। ননসেন্স, বাজে কথা। ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পরে নাও এবং স্কুলে যাও। হেডেক, মাথা ব্যথা।
Loaf about less on Sundays and you will be without a headache on Monday. রবিবারে একটু কম ঘোরাঘুরি করো, তাহলে আর সোমবার মাথা ব্যথা করবে না। উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা বলতে লোভ বুঝিয়েছেন। লেস অর্থাৎ কম, তাহলে উদ্দেশ্যহীনভাবে একটু কম রবিবার ঘোরাঘুরি করো। রবিবার একটু উদ্দেশ্যহীনভাবে কম ঘোরাফেরা করো, তাহলে সোমবার আর মাথা ব্যথা করবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো তার বাবা কতটা কড়া হতে পারেন। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। সেজন্য সে তার কৌশল পাল্টে ফেলেছিল। আই ক্যানট গো সো লেট ইন টু দ্য ক্লাস। আই ক্যানট গো সো লেট টু দ্য ক্লাস। আমি শ্রেণীতে দেরি করে যেতে পারি না। ইউ উইল হ্যাভ টু। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। এটা তার বাবার কথা। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। আমি যদি দেরি করে যাই শিক্ষক মহাশয় কি ভাববেন। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। তাকে বলবে তোমার মাথা ব্যথা হয়েছে তাই তুমি দেরি করে এসেছো। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। তিনি আমায় বকবেন এই কথা যদি বলা হয়। উইল হি, তিনি বকবেন। লেট আস সি, দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি। স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্ট, তিনি কি সর্বদাই ছাত্রদের বকাবকি করেন। স্কোল্ড অর্থাৎ বকাবকি করা। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব ক্রুদ্ধ ব্যক্তি। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কেম ইন লেট, তিনি বিশেষত রেগে যান সেই সকল বালকদের প্রতি যারা দেরিতে আসেন। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে চায় না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, যদি তিনি এতই ক্রুদ্ধ কেন তোমরা তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে এ সম্বন্ধে বলো না। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলেন হেডমাস্টার মশাইও নাকি ওকে ভয় পান। এরপর লেসনের যেটুকু কাজ দেওয়া রয়েছে, প্রথমেই দেখা যাচ্ছে অল্টারনেটিভের মধ্যে সঠিক অল্টারনেটিভগুলো বেছে নিতে বলা হয়েছে। তা হেডিং স্বরূপ যেটা দেওয়া রয়েছে বা যেটা করতে বলেছে সেটা হলো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। সঠিক অল্টারনেটিভসটা বেছে নিতে বলেছে নিচের বাক্যগুলো থেকে বাক্যটাকে পুরো করার জন্য। তা উইথ এ সাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ ফ্রাইডে, থার্সডে, ওয়েনেসডে, মন্ডে। এক শিহরণের সহিত স্বামী বুঝতে পেরেছিল যে এটা ছিল কি সোমবার। টেক্সচুয়াল অংশে যেটা পড়া হয়েছে সেখানে লেখা আছে স্বামী রিয়েলাইজ উইথ এ সাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, অর্থাৎ মন্ডে মর্নিং, মন্ডের কথা বলা রয়েছে, তো মন্ডে হবে সঠিক উত্তর। তা মন্ডের পাশে দাগ, এটাই সঠিক অল্টারনেটিভ হিসেবে বেছে নিয়ে বাক্যটিকে কমপ্লিট অর্থাৎ পুরো করে লিখতে হবে। When Swami, পরবর্তী অংশ, when Swami ought to have been in the school prayer hall, he was lying on the bench, table, bed, desk. যখন স্বামীর প্রার্থনা কক্ষে থাকা উচিত ছিল সে শুয়েছিল কোথায়? সে শুয়েছিল তার মায়ের ঘরের বেঞ্চে। টেক্সচুয়াল অংশে সেরকমই দেওয়া আছে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, অর্থাৎ বেঞ্চ এই অপশনটা সঠিক হবে। এটা বেছে নিয়ে এর পাশে দাগ দিতে হবে যাতে করে এই সঠিক অপশনটি সহযোগে বাক্যটি পূরণ করা হবে। এর পরবর্তী অংশে অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু আর, স্বামীর মত অনুসারে স্যামুয়েল প্রকৃতার্থে রেগে যান সেই সকল বালকের প্রতি যারা অ্যাবসেন্ট, লেট, ইনঅ্যাটেন্টিভ
আনডিসিপ্লিনড, যারা দেরিতে আসেন অর্থাৎ লেট। এই অপশনটাই ঠিক, কারণ আবার সেই টেক্সচুয়াল হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট, অর্থাৎ তিনি সেই সকল বালকদের প্রতি রেগে যান যারা দেরি করে আসেন, অর্থাৎ দেরি করে আসা। লেট অংশটুকু অর্থাৎ লেট শব্দাংশটি সঠিক হবে এই বাক্যটিকে সম্পূর্ণ করার জন্য, তাই লেটের পাশে দাগ দিতে হবে এবং এটাকেই সঠিক অপশন হিসেবে বেছে নিয়ে বাক্যটিকে পুরো করতে হবে। এখন 2 দাগের প্রশ্নের ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে তথ্য নিয়ে এই যে চার্টটা দেওয়া রয়েছে তা ফিল আপ করার জন্য বলা হয়েছে। প্রথম অংশে যেটা দেওয়া রয়েছে সেটা হলো টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ এ হেডেক, সময়কালের কথা জিজ্ঞাসা করা হয়েছে যখন স্বামী অভিযোগ করেছিল বা জানিয়েছিল যে তার মাথা ব্যথা হয়েছে। তার টেক্সট পার্টের যে অংশ রয়েছে সেখানে আমরা দেখে নিচ্ছি যে তার সোমবার সকালবেলা 9টার সময়ের কথা বলা হয়েছে। At 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক, অর্থাৎ সে তার মাথা ব্যথার কথা উল্লেখ করে 9টার সময়। তাহলে এখানে উত্তরাংশে এভাবেই লেখা যেতে পারে, শুধু এই বাক্যটিকে ফিল আপ করার জন্য, এই চার্টটিকে ফিল আপ করার জন্য যে এখানে আমরা লিখে নেব যে অন এ মন্ডে মর্নিং অ্যাট 9 o'clock। পরবর্তী অংশ পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, ব্যক্তির কথা জিজ্ঞাসা করেছে যে তাকে আদেশ জারি করেছিল, যে স্বামীকে আদেশ জারি করেছিল তুমি জামা পরো এবং স্কুলে যাও। এই পার্সনটি আমরা সঠিক অর্থেই বুঝতে পারছি এটা স্বামীনাথনের পিতার কথা বলা হয়েছে। স্বামীনাথনের পিতা টেক্সটে এক জায়গায় বলে যে তুমি ড্রেস আপ করো এবং স্কুলে যাও। ড্রেস আপ অ্যান্ড গো, এই যে উক্তিটা এটা ছিল স্বামীনাথনের পিতার উক্তি, তাই এটা এই টেক্সচুয়াল পার্টের আমাদের লেসনের এই চার্টের ফিল আপ করতে গিয়ে, চার্ট অংশটি ফিল আপ করতে গিয়ে এখানে আমরা শুধু এটুকু কথাই লিখব যে স্বামীনাথনস ফাদার। পার্সনের কথা বলা হচ্ছে, শুধু পার্সন কে সেটা লিখলেই হবে, অর্থাৎ স্বামীনাথনস ফাদার লিখলেই হবে। পরবর্তী অংশ নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী, শিক্ষক মহাশয় এর নাম যেটা স্বামীনাথন উল্লেখ করে। স্বামীনাথন শিক্ষক মহাশয়ের নাম হিসেবে উল্লেখ করেছিল স্যামুয়েল, তাই স্যামুয়েল এই অংশটা এখানে লিখব। পিতা যখন জিজ্ঞাসা করে হোয়াট ইজ হিজ নেম, তখন সে স্যামুয়েলের কথাই, স্যামুয়েল নামক এক নামের কথাই উল্লেখ করে, এটাই ছিল তার শিক্ষকের নাম। তাহলে এখানে একদম লিখে নিতে হবে শুধু স্যামুয়েল, তাহলে এই পুরো চার্টটা ফিল আপ করা হয়ে যাবে। 3 দাগ অংশ কি করতে বলা হয়েছে সেটা দেখে নেওয়া যাক। স্টেট whether the following statements are true or false, provide sentences, phrases, words in support of your answer। এর নিচে দেওয়া যে বাক্যগুলো রয়েছে সেগুলো, সেই স্টেটমেন্টগুলো সত্য অথবা মিথ্যা এই ঘরে লিখতে হবে এবং সেই সাপেক্ষে বাক্য অথবা ফ্রেজ অথবা ওয়ার্ডস লিখতে হবে সেই ট্রু অথবা ফলসের সাপেক্ষে, অর্থাৎ উত্তরের সাপেক্ষে। তাহলে প্রথম অংশে দেওয়া রয়েছে যে স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, স্বামী বলেছিল যে তার মাথা ব্যথা হয়েছে, এ কথা সত্য, তাই এই ঘরে ট্রু লিখব। তার সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে কি দেওয়া যাবে, যেটা আমরা টেক্সট অংশে পড়েছি সেখান থেকেই আমরা সঠিক বাক্য সহযোগে লিখে নেব। তবু টেক্সচুয়াল অংশে অ্যাকচুয়ালি কি দেওয়া ছিল সেটা দেখে নেওয়া যায়। দেওয়া ছিল যে স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক, স্বামীনাথন বিলাপ করে বলেছিল যে আমার মাথা ব্যথা হয়েছে। অতএব একদম সরাসরি উত্তরাংশে গিয়ে টু এই সাপোর্টিংয়ের জায়গায়, সাপোর্টিং স্টেটমেন্টের জায়গায় আমরা লিখে নেব যে স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক। আচ্ছা,
বিয়ের দেখ প্রশ্ন, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, স্বামী শুয়েছিল তার বাবার কক্ষে। এটা তো ঠিক নয়, তাই ফলস লিখতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা কি লিখব, টেক্সট অংশ থেকে দেখে নিই এবং এটা ফলস সেটাও একবার মিলিয়ে নেব। তা টেক্সট পার্টের সেই অংশটুকু হলো, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, তার মায়ের রুমের শুয়েছিল, অর্থাৎ বাবার কক্ষে নয়। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এই অংশটুকুই সঠিক বাক্য সহযোগে লিখে নেব। আর ওই জায়গায় এই জায়গায় লিখবো ফলস। সাপোর্টিং স্টেটমেন্টের জায়গায় সঠিক বাক্য সহযোগে লিখে নেব যে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। শিয়ের দাগ, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, স্বামীর মতানুসারে প্রধান শিক্ষক মহাশয় স্যামুয়েলকে ভয় করতেন না। এটা মিথ্যা কথা, এটা ফলস লিখতে হবে। তবু আবারও সেই টেক্সট পার্ট অনুযায়ী কী কথা বলা হয়েছে দেখে নেব এবং সঠিক বাক্য সহযোগে সাপোর্টিং স্টেটমেন্টটিও লিখে নেব। এখানে বলা হয়েছে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলতো এমনকি প্রধান শিক্ষক মহাশয় তাকে ভয় পান। তাহলে এটা সত্য কথা, এটা সত্য কথা, অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা এই কথাটাই লিখব। আর উত্তরাংশে কি লিখব, উত্তরের জায়গা ঠিক এই ঘরটিতে আমরা ফলস লিখব। আর সাপোর্টিং স্টেটমেন্টের এই জায়গাতে আমরা টেক্সট পার্ট অনুযায়ী সঠিক বাক্য সহযোগে লিখব যে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ স্যামুয়েল। তো আজ যে টেক্সট পার্টটুকু পড়া হলো ইউনিট 1 থেকে এবং যে লেসনটুকু করা হলো এই সংক্রান্ত তোমাদের যদি কোনো অসুবিধা বা প্রশ্ন থেকে আমাকে অবশ্যই জানিও। আজ এ পর্যন্তই, তোমরা সকলে ভালো থাকো।